দেখতে পাচ্ছি 61-62 জন। স্যার আমার মনে হয় আমরা শুরু করি স্যার। হ্যাঁ লাবিব, তাহলে তোমাদের এক্সাম ডেট কবে পড়ছে? স্যার এক্সাম ডেট সম্ভাব্য 12 তারিখ, এখনো ফাইনাল নোটিশ দেয়নি স্যার। আচ্ছা, এই 12 তারিখ, তাই তো? জানুয়ারি 12 তারিখ স্যার। আচ্ছা, মোটামুটি কোশ্চেন টোশ্চেন সব হয়ে গেছে, আগে সব হয়ে গেছে। তো চলো প্রথমে আমরা আগে কোশ্চেন প্যাটার্ন দেখি, তারপরে কি হবে। আর তোমার কুইজ দিছো অনেকেই, অনেকে প্রশ্নই বুঝতে পারেনি, আবার মানে আমরা আসলে কুইজের কথা না, টেস্টের কথা বলছি, যে ল্যাব টেস্ট দিছে এটা। তো অনেকে আবার নর্মাল ফাংশন বেসড প্রোগ্রামিং করছে, হয়তো আজকে একটা ব্রিফ ডিসকাশন মানে আলাদা করে দিব। দেখা যাক, চলো আগে ইয়েতে যাই, নাম্বার 2 লাইট মোডে যাই দেখি। স্ক্রিন দেখা যাচ্ছে না? ব্ল্যাক একটা হোয়াইট স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। প্রথমে আসলে কোশ্চেন প্যাটার্ন দেখি আমরা, আমাদের কি কি কোশ্চেন হতে পারে। এইখান থেকে থাকার কথা না, একটা সরি ব্যাক এখান থেকে থাকার কথা। মাউস কথা। আচ্ছা, সেকশন এ যেটা, এ সেকশন আর বি সেকশন, দুইটা সেকশন। এই দুই সেকশনে আমাদের 4 সেট করে কোশ্চেন থাকে, যার মধ্যে আমাদেরকে আসলে 3টার অ্যান্সার দেওয়া হবে। এরকমই তো থাকে, তাই না? এ সেকশন এবং বি সেকশনে। তো এই সেকশনটা যে এরকম কোন থিওরি থাকবে, প্রোগ্রাম থাকবে না, এটা এরকম না। বি সেকশনে প্রোগ্রাম থাকবে, থিওরি থাকবে, এরকমও না। তো প্রত্যেক সেকশনেই তোমার হচ্ছে 1 2 3 4, এই একের এ বি সি অথবা এ বি সি এবং ডি থাকতে পারে, এটাতেও মানে এরকম আর এ বি সি অথবা এবিসি, যার একটা অথবা দুইটায় ধরো তোমার আমাদের প্রোগ্রাম থাকবে, আর একটা থাকবে হচ্ছে থিওরি। এরকমই থাকবে, বুঝতে পারছো? তো এটা 1 2 3 4 5 6 7 8 সবগুলাতে একই 3 থেকে 4টা কোশ্চেন থাকবে, যার মধ্যে একটা থিওরি আর 2টা অথবা 3টা হচ্ছে প্রোগ্রাম থাকবে। এটা হলো প্রথম প্রথম মানে গ্রুপ সেট ভাগ হলো। এখন কোন সেটে কোনটা থাকবে এরকম কোনো নির্দিষ্ট নাই। তো আমি চাই না তোমাদের কোনো স্যার কিভাবে প্রশ্ন করছেন, তো আমি যেভাবে প্রশ্ন করছি, আমি এই সেটেও একটা ক্লাস এন্ড অবজেক্টের প্রশ্ন দিছি, আর এই সেটেও একটা ক্লাস এন্ড অবজেক্টের প্রশ্ন দিছি। সুতরাং আমরা দুই সেটেই এই ক্লাস এন্ড অবজেক্টের সাথে ইন্টারঅ্যাক্ট করব। এখন তুমি মনে করো যদি কেউ ক্লাস এন্ড অবজেক্ট অমিট করতে চাও তো করতে পারো, আবার দেখা গেল যে যারা মডারেশন আছে, মডারেশন হয়তো একটা রাখছে আরেকটাকে বাদ দিয়ে দিচ্ছে, এরকম হতেই পারে, অস্বাভাবিক কিছু না। তো আমি যেভাবে সেট প্রশ্ন করছি, আমি সেভাবে তোমাদেরকে আজকে গাইডলাইন দেবো, যেভাবে করা প্রশ্ন করা হয়েছে, এভাবে হয়তো আমরা চেষ্টা করবো যে দেখা কি হয়। এটা হলো ফার্স্ট স্টেপ, যে আমাদের প্রশ্ন কিভাবে আছে, কিভাবে আসে, যার মধ্যে বেশ কিছু আইটেমস আছে, যেমন ধরো ফর এক্সাম্পল চাইছিল একটা কোশ্চেন অবশ্যই থাকবে হচ্ছে ম্যাট্রিক্স থেকে, বুঝছো? ম্যাট্রিক্সের হয় পজিটিভ, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অথবা সাবট্রাকশন, এই 4টার যে কোনো একটা পরীক্ষায় আসবে। এটা হচ্ছে একটা। এখন সেটা এ সেকশনে আসতে পারে, বি সেকশনেও আসতে পারে, মানে কিছু কিছু কমন জিনিস আছে যেগুলো বলতেছি আর কি। লাবিব লিখে নিও, হ্যাঁ? জি স্যার। হ্যাঁ, মানে অনেকে হয়তো
পরে আসবে বা অনেক হয়তো মিস করবে, কারণ টাইমটা একটু অফ টাইম, ছুটির দিন, তার মধ্যে আবার রেকর্ড করছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গুড। তো ম্যাট্রিক্স থেকে আমরা অ্যাকসেপ্ট পাবো, ক্লাস এন্ড অবজেক্ট থেকে আমার হোপ দুইটা থাকবে, দুই সেট। স্যার ম্যাট্রিক্স থেকে কি এক সেট নাকি একটা প্রশ্ন স্যার? ও আচ্ছা আচ্ছা, এটা ভালো কোশ্চেন করছো, এক সেট না একটা কোশ্চেন। ধরো এই গুণন বিয়োগ থেকে তো একটা কোশ্চেনই সম্ভব, ঠিক না? একটা কোশ্চেনই সম্ভব, তো এই কোশ্চেনটা থাকলে একাই ধরো 6 মার্কের। এটা ভালো কোশ্চেন করছো, এক সেট থাকবে না, কত থাকবে? স্যার এটা তো আমরা ফাংশন দিয়েই না করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে ম্যাট্রিক্সে যখন বলা হচ্ছে তখন আমরা ফাংশন দিয়েও করতে পারি, আবার হচ্ছে আমরা যদি মনে করি যে না ফাংশন দিয়ে করবো, আমি ক্লাস এন্ড অবজেক্ট দিয়ে করবো, তো সেটা দিয়েও করতে পারি। আমি ফাংশন এবং ক্লাস এন্ড অবজেক্টের ডিফারেন্সে আবার আসবো, সমস্যা নাই, কারণ ওটা মেইন ইস্যু হচ্ছে ওইটাই। তো ম্যাট্রিক্স থেকে আমরা হচ্ছে এই ম্যাট্রিক্স এর যোগ কিভাবে করে, যেমন ধরো এ ম্যাট্রিক্স গুণন বি ম্যাট্রিক্স সমান সমান আমাকে কি রেজাল্ট দিবে, একটা সি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স এবং যে রেজাল্ট যে সি হয়, এটা কিন্তু 1 গুণন 2 সমান সমান 2 এর মতো না। তো এই জন্য আমরা এ গুণন বি দিয়ে যদি দিতাম তাহলে কিন্তু আমি এভাবে লিখতে পারতাম, এ গুণন বি সমান সমান সি, এই মাঝে দুইটা দিতাম না। যদি কখনো কোনো অ্যালফাবেটের উপরে কিছু না থাকে তাহলে আমরা সেটাকে বলি স্কেলার, যদি তার উপরে একটা দাগ থাকে তাহলে সেটাকে আমরা বলি ভেক্টর, আর যদি কখনো দুইটা দাগ থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। বুঝছো? তো জি স্যার। স্কেলার গুলা কি হয়, যেমন ধরো এক, সে হচ্ছে নিজে একটা স্কেলার। আর ভেক্টর কি হয়, যখন কি হয় এর সাথে আমি আরেকটা ভ্যালু অ্যাড করবো, ধরো ফর এক্সাম্পল তার কোনো ইউনিট ভেক্টর আমি তার সাথে লাগাই দিলাম একটা, মানে এর সাথে সাথে তার ডাইরেকশনও বদলে ইউনিট ভেক্টর। সেটা হচ্ছে ধরো তোমার এ প্রাইম দ্বারা বোঝাইলাম সমান সমান এ প্রাইম সমান সমান 1, এখানে সমান সমান এটা না বাদ দিয়ে দিতে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ভেক্টর। তাহলে ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে, ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম কিছু ভেক্টর নিয়ে তৈরিকৃত একটা ফর্ম। ধরো কতগুলা ভেক্টর নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি হয়। ফর এক্সাম্পল, যেমন ধরো আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট দেখছিলাম, যার এক্স ডিরেকশন আছে, ওয়াই ডিরেকশন আছে, জেড ডিরেকশন আছে। তো এক্স এর দিকে কম্পোনেন্ট যদি এ হয়, ওয়াই এর দিকে কম্পোনেন্ট যদি বি হয়, এবং সি এর দিকে কম্পোনেন্ট যদি সি হয়, তাহলে আমরা লিখতে পারি এ বি সি, এই সবগুলো একটা ভেক্টর। এই যে ফর্মটা তৈরি হলো, সে নিজেও একটা ভেক্টরের সমন্বয়, কিন্তু ম্যাট্রিক্স না। তাহলে ম্যাট্রিক্স কখন হবে, যখন এইটা এটা কত হলো, রো হচ্ছে কত, 3টা, কলাম 1টা। তার মানে এখানে রো এবং কলাম সমান নাই, আলাদা আছে। এগুলোকে আমরা সবগুলোকে ভেক্টর করি। যখন রো এবং কলাম বোথ সেম হবে তখন সেটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। বুঝা গেছে? বুঝতে পারছো? যখন রো কলাম এক 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 এক, ফর এক্সাম্পল এরকম হতে পারে 1 1 1 1, এখানে 2 রো 2 কলাম, এখানে 3 রো 3 কলাম, এখানে আমরা n বাই n করতে পারি। তাহলে এই ফর্মগুলোকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। আর এছাড়া 2/1, 3/1, 1/3, 1/2, 2/3, এরকম যত ফর্মেটই নন ইউনিফর্ম ফর্ম থাকবে সবগুলোকে আমরা বলবো ভেক্টর। তো আমাদের পরীক্ষাতেও তোমার হচ্ছে মাঝে মাঝে পরীক্ষা আমি মনে করি না যে ভেক্টর এবং ম্যাট্রিক্স এর সমন্বয় দিবে, আসলে মেইনলি ম্যাট্রিক্সই দেবে আর কি, এখানে ভেক্টর আমরা অ্যাড করবো না। তো বোঝা গেছে? আমরা আশা করছি যে একটা কোশ্চেন থাকবে একটু বড় মার্কেরই, যেখানে তোমার হচ্ছে আমরা এই ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন, ডিভিশন অথবা এডিশন বা সাবট্রাকশনের একটা প্রবলেম দেখতে পাবো, তাহলে সলভ করা লাগতে পারে। এবার আসো থিওরি, যে আমরা প্রথমে বেশ কিছু থিওরি বুঝছিলাম, এই থিওরি গুলা তোমার হয়তো বেশ কিছু প্রেসক্রাইব থিওরি আগের বছরও আছে, অথবা বিগত 2-3 সালের কোশ্চেন তোমরা নিয়ে আসতে পারো, যেগুলা তোমার হচ্ছে
অলমোস্ট কমন সবসময় থাকে। সেই থিওরি আমাদের ধরো আমরা পিওরলি বলবো না যে পুরো এক সেট ধরেই তোমার হচ্ছে থিওরি, বাকি তো থিওরির অ্যামাউন্ট আমরা প্রত্যেকটাতেই একটা করে আমরা থিওরি অ্যাড করার চেষ্টা করি। যেমন ফর এক্সাম্পল যে অপারেটিং সিস্টেম কি জিনিস, অথবা কি বলে তোমার ব্রেক ফাংশনের কাজ কি, অথবা ইনফাইনাইট লুপ কি জিনিস, অথবা আসতে পারে হচ্ছে রিকারশন কাকে বলে এক্সাম্পল সহ। হ্যাঁ, ভালো কথা বলছো, রিকারশন বলে রিকারশনেরও কিন্তু একটা প্রবলেম পরীক্ষায় থাকে। তোমরা দেখো বিগত সালের কোশ্চেন দেখো, রিকারশনেরও একটা কোশ্চেন আমরা এক্সারসাইজ হয়তো আমাদেরকে করা লাগতে পারে প্রোগ্রাম। রিকারশনের এক্সাম্পল গুলো কি কি, যেমন ধরো n ফ্যাক্টোরিয়াল একটা রিকারশনের হতে পারে, তাই না? এই টাইপের ম্যাথমেটিক্যাল ইস্যু গুলা যেগুলো আছে সেগুলো আসতে পারে। তো আমরা দেখলাম কি কি, একটা দেখলাম হচ্ছে আমাদের 2 সেট কোশ্চেন থাকবে হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট থেকে, 1 সেট কোশ্চেন থাকবে মোটামুটি 1 সেট, ধরো ওটা 1 সেট বললাম এই কারণেই ম্যাট্রিক্সে ম্যাক্সিমাম মার্ক ক্যারি করতেছে, বাকি দুটোটা থিওরি থাকবে। তো ম্যাট্রিক্স থেকে 3টা ধরো হচ্ছে রিকারশন, একটা বড় একটা প্রশ্ন যেখানে রিকারশন থেকে 6 মার্ক থাকতে পারে। আর 4 বললাম থিওরি, এই থিওরি গুলো আমরা পড়লে মোটামুটি 2 সেটের মধ্যে হয়তো কমন পাবো। তো এই তো গেল হচ্ছে 2, 3, 4, 5, 6টা 6 সেটের মতো করছে। আর 2 সেট, এই 2 সেট আমাদের র্যান্ডম। র্যান্ডম মানে হলো যে বেশ কিছু ছোটখাটো কোশ্চেন আছে, যেমন ধরো অড ইভেন সেপারেশন করা, বা আমরা একটা ইয়া করছিলাম মনে আছে, এই যে ল্যাবে করছিলাম এ বি সি থেকে কোন একটা অ্যালফাবেট বা ভাওয়েলকে শর্টিং করা। এই টাইপের প্রবলেম গুলো আমরা সাধারণত তোমার পরীক্ষা দিই। তো মোট কথা হলো, পরীক্ষার বিষয় মোট কথা হলো যে আমরা মেইনলি চেষ্টা করব যে ক্লাস এন্ড অবজেক্ট থেকে খুব সহজ কোশ্চেন থাকবে, চেষ্টা করবো যে ক্লাস এন্ড অবজেক্ট থেকে দেওয়া, এবং পরীক্ষাতে আমরা ক্লাস এন্ড অবজেক্ট আমরা পাবো, সাথে কম্পারেটিভ অ্যানালাইসিস যেগুলো আমরা আসলে ল্যাবে করছি এন্ড যেগুলো আমাদেরকে স্যাররা করাইছেন ক্লাসে মোটামুটি আশেপাশে, সেগুলো করবো। তো যে কথা, শেষ কথা হলো যে এখানে এমন না যে এই প্রোগ্রামই আসবে পরীক্ষায়, এখানে এমন হলো যে আমি আসলে জিনিসটা বোঝার চেষ্টা করবো এবং সেটা কিভাবে আমি প্লট করতে পারি তার উপর ডিপেন্ড করবে। এখন প্রশ্ন অনেকেরই আসতে পারে যে স্যার আমি যদি, ও আচ্ছা ভালো কথা, একটা ভালো জিনিস আমার মিস গেছে, একটা বড় একটা অংশ আমি মানে তোমাদের প্রণব স্যার কিয়া পড়াইছেন বা কি বলে কনভার্সন পড়াইছেন? জি স্যার। হ্যাঁ, গুড। কনভার্সন থেকেও কিন্তু মোটামুটি 1টা থেকে 2টা কোশ্চেন আছে, নট এক সেট, 1টা থেকে 2টা কোশ্চেন আছে। হয় বাইনারি থেকে তোমার ধরো হচ্ছে অক্টাল অথবা 16, বুঝছো তো? এই ধরনের এক্সাম্পল গুলো যদি তুমি করতে চাও, বিগত সালে 2-3টা কোশ্চেন দেখলেই বুঝতে পারবা যে হচ্ছে এই টাইপের কোশ্চেন আসে, এইরকম সেটের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। এটা একটা বাদ গেছে আমার বলা। আর দ্বিতীয়ত বলার বাদ গেছে যে কিছু কোড দেওয়া থাকে, কোডে ভুল বের করা লাগে। যেমন ধরো ইন্টিজার আই দিলাম, ধরো ফর এ সমান সমান 0, এ লেস দেন 2, এ প্লাস প্লাস দিয়ে বললাম ভুল কোথায়। ফর এক্সাম্পল ধরো এখানে এ আমি ডিফাইন করিনি, এটা একটা রং। তো সুতরাং এই টাইপের প্রোগ্রাম দেওয়া থাকবে এবং তার ভুল বের করা, অথবা প্রোগ্রাম দেওয়া থাকবে তার আউটপুট কত হয় আউটপুট বের করা, এটাও আমাদেরকে বের করা লাগবে। তো এটা আমি বলতে ভুলে গেছি, এটা ধরো এই 2টার মধ্যে পড়বে আর কি। বাকি যে 2 সেট থাকলো, এই 2 সেটের মধ্যে ধরো এই টাইপের একটা হচ্ছে তোমার এই কনভার্সন, অনেক সময় টুইস্ট কমপ্লিমেন্টও আসে, ঠিক আছে? কনভার্সনের মধ্যে টুইস্ট কমপ্লিমেন্ট কনভার্সন আসে, অনেক সময় আবার হচ্ছে কি হয় এই তোমার বেস কনভার্সন আসে। আবার এটা কমন, এটাও অলমোস্ট কমন, দেখতে পারো বিগত সালে করছেন। আর এইটা কথাটা মিসিং হয়ে গেছিল, এটা পরীক্ষা আসবেই, হয় তার প্রোগ্রামের এরর বের করা অথবা তার আউটপুট বের করা। এটা ছাড়াও আরেকটা আমি মিস করছি, সেটা হচ্ছে বলছি, সেটা হচ্ছে একটা ছোট কোড দেওয়া আছে, ধরো ফর এক্সাম্পল এ ইন্টিজার এ কমা বি
এ সমান সমান এ প্লাস বি, এর আগে সি দিই, এ প্লাস বি, আউটপুট ধরো হচ্ছে বললাম যে সি বের করতে বললাম, সি আউট। তো এরকম একটা প্রোগ্রাম দেওয়া আছে, বলতে হবে যে এর ফাংশনাল ব্লক কিরকম হবে। ফাংশনাল ব্লক মানে হচ্ছে এ যদি একটা ভেরিয়েবল হয়, বি যদি একটা ভেরিয়েবল হয়, তাহলে সে দুটো হচ্ছে কি ইনপুট, তাহলে এই দুটো কি হবে, একটা প্লাস সাইন হবে, তাই না? প্লাস সাইন এই অপারেটর মাধ্যমে এখান থেকে কি আসবে, একটা সি আউটপুট হবে। তো সিম্পল এই প্রোগ্রামটাকে কিভাবে ফাংশনে কনভার্ট করা যায়, এইটারও একটা ফাংশনাল ব্লক বলুন আসলে, এফ বি ডি ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। তো এই কোডটাকে কিভাবে ফাংশনাল ব্লক ডায়াগ্রামে কনভার্ট করা যায়, তো সেটাও আমাদের পরীক্ষা মাঝে মাঝে আসে, দেখতে পারবো না, আগে দেখতে পাবো। তার প্রশ্ন হচ্ছে এই যে প্লাস সাইন, এটার কাজ কি, মানে এটা কে করে কম্পিউটারে? এটা করে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ, যার কাজ হলো এই যোগ বিয়োগ গুণ ভাগ গুলো করা। যদি এটা আমার লাগবে না, বাকিটা আমি এই ফাংশন দিয়ে আমরা তাকে ডিফাইন করে দিব, আর ডাইরেকশন কোন দিকে হবে, ফাংশনাল ব্লকটা একটা। তো সাধারণত এসব কোড করার আগে একটা স্টার্ট লাগে, তাই না? স্টার্ট। তো স্টার্টের জন্য কি করি আমরা, সার্কেল দেই, পিওর সার্কেল হচ্ছে স্টার্ট। স্টার্টের পরে কি আসবে, ভেরিয়েবল ডেফিনেশন, এ এবং বি দুইটা ভেরিয়েবল। সির পরে কি হবে, স্টপ হবে। স্টপকে সাধারণত আমরা কি করি, সার্কেল দিয়ে মাঝে কালো করে দিই, ঠিক আছে? এখন যদি কোনো অপারেশন থাকে, ওই অপারেশন গুলাকে বা লজিক্যাল অপারেশন, এ গ্রেটার দেন বি অথবা সেই ধরনের কোনো লজিক্যাল অপারেশন, তখন সেটাকে আমরা কিভাবে লিখি, এভাবে ফাঁকা করে লিখি, তাই না? এই ফাংশন ব্লকের সাধারণত আমরা ছোটকালে পড়ছিলাম, ক্লাস 11-12 বা ক্লাস 10-এও ছিল আমাদের। তো রিপ্রেজেন্টেশন এরকমই ছিল। এই রিপ্রেজেন্টেশনটাই আসলে ফাংশনাল ব্লক, এটা কারণ এটা হচ্ছে আসলে কম্পিউটারের বেস, যেখান থেকে। হ্যাঁ বলো, প্রশ্ন করতে মনে হয়। স্যার আপনি যে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম বললেন, এটাই কি অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট? অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট বলতে পারো, হ্যাঁ অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট বলতে পারো। এটা আমি জানি না আগে পরীক্ষা আসছে কিনা, আসছে মনে হয়, আগে দেখতাম আসতো এটা, এবার আসছে কিনা জানি না। তো এটাও ধরো তোমরা একটু দেখো, বিগত সালের কিছু পাবা, রেফারেন্স পাবা, যদি প্র্যাকটিস করার জন্য যে আসলে কেমন হয় পরীক্ষায়। তো সবশেষ কথা হলো যে পরীক্ষায় আমরা 100% হয়তো আমরা যেরকম চাই বা সেরকম হয়তো আসবে না, কিছু হয়তো ঘুরে ঘুরে আসতে পারে। তো আমরা চেষ্টা করি সবসময় যেন প্রতি বছর যেন একটু ডিফারেন্স থাকে, একই জিনিস না থাকে। আচ্ছা যাক, এটা গেল। এরপরে আসা হচ্ছে তাহলে আমাদের মোটামুটি এক্সাম রিলেটেড কোশ্চেন শেষ। এখন আসো, আর কারো কোনো কোশ্চেন আছে এক্সাম রিলেটেড শেষ করি। স্যার একটা স্যার, আপনি যে ক্লাস এন্ড অবজেক্টে সেট ভ্যালু গেট ভ্যালু এগুলা দেখেছিলেন, এগুলা যদি স্যার মানে না ইউজ করতে চাই, মানে তাহলে কি, মানে এগুলো না ইউজ করে কি আমরা এক্সামের ক্লাস এন্ড অবজেক্টের প্রশ্নগুলো সলভ করতে পারবো? আচ্ছা, আমি ক্লাস এন্ড অবজেক্ট এবং ফাংশনে আসতেছি, ওইটা আমি তখনই অ্যান্সার দিই। হ্যাঁ, এইখানে কারো সমস্যা আছে কিনা পরীক্ষা বা পরীক্ষার এক্সাম বা প্যাটার্ন নিয়ে? এখানে কারো সমস্যা আছে কিনা? স্যার প্যাটার্ন থেকে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, কিসে থেকে? প্যাটার্ন ফর এক্সাম্পল, বিভিন্ন পিরামিড কিংবা ত্রিভুজের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলাম যে প্যাটার্ন থেকে, মানে ধরো এই যে এরকম টাইপের পিরামিড শেপ, বুঝতে পারলাম। এগুলা আসলে নর্মাল ফাংশন কোডের মধ্যে পড়ে না, নর্মাল ফাংশন কোডের মধ্যেই পড়ে। রেক্টাঙ্গুলার বিভিন্ন শেপ, শেপ বলি আমরা, বিভিন্ন শেপে আসতে পারে, আসতে পারে। স্যার অ্যারে থেকে, অ্যারে হ্যাঁ, এইটাই আসলে অন কাইন্ড অফ অ্যারে, আমরা অ্যারে দ্বারাই আসলে এগুলোকে ডিফাইন করি, ঠিক আছে? তো আমি যেটা বললাম যে আমাদের যে ক্লাসে আমরা যেগুলো আসলে মেইনলি দেখানোর চেষ্টা করছি, ওখান থেকেই প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো অ্যারে বাদ যাওয়ার কোনো অপশনই নেই। অ্যারে হচ্ছে আমাদের ডাটা টাইপ, ইন্টিজার যেরকম ডাটা টাইপ, এই অ্যারে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাটা টাইপ। সুতরাং অ্যারে থেকে কোশ্চেন আসবে কিনা, এটা আসলে ইমপ্লিমেন্টেশনে আসবে, হয়তো এমনি আসতে পারে, অ্যারে শর্টিং আসতে পারে, যে আই এরা হয়তো তোমাদের ভুল, ওই যে আছে না প্রোগ্রাম ভুল না সঠিক, ওইটাতে হয়তো আসতে পারে।
তা আমি ডিফাইন করলাম হচ্ছে ধরো আর আই কে 10 দিয়ে, অথচ ইনপুট দিলাম 9টা, তাহলে কি ভুল দেখাবে কি দেখাবে না? তো এটা আসলে ছোট অক্ষর থাকলে 1 বা 2 মার্কের কোশ্চেন, বেশি না। সুতরাং ইন্টিজার যদি কোনো ডাটা টাইপ হয়, অ্যারেও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডাটা টাইপ। ঠিক আছে? আচ্ছা, আর কিছু? আচ্ছা নাই, তাহলে প্রশ্ন সম্পর্কে আর কোনো যদি কোশ্চেন না থাকে, তাহলে আমরা তাহলে আগে প্রথমে একটা যে অংশটা যাচ্ছি সেটা হচ্ছে চলো, আবার কোনটা নেই। আচ্ছা, প্রথমে দুইটা দিক আছে আমাদের প্রোগ্রামে, যেটা আমরা ক্লাসের প্রথমেই বলছিলাম। একটা হচ্ছে ফাংশন, আর হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট। এই ফাংশন বেস প্রোগ্রামিং এ এরা সাধারণত সি থাকে, ঠিক আছে? এই সিটা করি। আর ক্লাস এন্ড অবজেক্ট সাধারণত সি প্লাস প্লাস এর মধ্যে থাকে। খালি এখান থেকে এইটাই আপগ্রেডেশন হয়েছে, এই ক্লাস এন্ড অবজেক্টটা সি থেকে সি প্লাস। আমরাও ফাংশন বেস প্রোগ্রামিং শিখছি, আমরা ক্লাস এন্ড অবজেক্টও শিখছি। তো ফাংশন বেস প্রোগ্রামিং কি হয়? ফাংশন বেস প্রোগ্রাম হচ্ছে আমরা ফাংশন ক্রিয়েট করি। আমাদের তো ইন্টিজার মেইন থাকেই, এটা থাকেই। এছাড়াও আমরা কি করি? আমরা সেপারেটলি ফাংশন তৈরি করি, কারণ ইন্টিজার মেইন সে নিজের একটা ফাংশন। এই যে ইন্টিজার মেইনটা আমার লেখা আছে, ইন্টিজার মেইন সে নিজের একটা ফাংশন। সুতরাং ফাংশন লিখতে গেলে কি হবে? ফাংশনের টাইপ, ফাংশন নেই, আর্গুমেন্ট ব্লক বা তোমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের, আর হচ্ছে প্যারেন্থেসিস এর সেকেন্ড ব্র্যাকেট, এর মাঝে আমরা বিভিন্ন অপারেশন সিকোয়েন্স ওয়াইজ লিখি। এই জন্য এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল প্রোগ্রামিং। যেহেতু আমরা সিকোয়েন্স ওয়াইজ করি, আমরা যত প্রোগ্রামিং সি বা সি প্লাস প্লাস সবাই হচ্ছে সিকোয়েন্সিয়াল প্রোগ্রামিং। এই ফাংশনে আসবে, এই ফাংশন থেকে আমরা একটা পরে একটা সিরিয়ালি লাইন কাজ করে এখান থেকে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে সিঙ্গেল ফাংশন, একটাই ফাংশন। তো সব প্রোগ্রামই আমার এই সিঙ্গেল ফাংশনের উপর ডিপেন্ডেন্ট, একটাই ফাংশন কাজ করবে, এই ফাংশন দ্বারা আমি এই ফাংশন থেকে কিছু সাব ফাংশনও তৈরি করতে পারি। যে সাব ফাংশনের প্যাটার্নও হবে কি আমাদের মেইন ফাংশনের মতো, মানে তার একটা টাইপ থাকবে, তার একটা নেম থাকবে, তার আর্গুমেন্ট ব্লক থাকবে এবং তার প্যারেন্থেসিস থাকবে। এখন যদি সে টাইপ হয় তাহলে তার রিটার্ন থাকবে, আর যদি এটা না হয় তাহলে থাকবে না। এই তো ডিফারেন্স, বা কিছু না। এটা হচ্ছে ফাংশন বেস প্রোগ্রামিং। আর ফাংশন থেকে যখন ক্লাস এন্ড অবজেক্টে যাব, তাহলে ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, এখানেও আমাদের কি আছে? মেইন ফাংশন আছে, সেম, কোনো পার্থক্য নাই এখানে। এখানেও মেইন ফাংশন আছে, তবে ক্লাস এন্ড অবজেক্টের একটা ডিফারেন্স আছে। যদি এইটা আর এটা একই হয়ে যায় তাহলে আসলে নাম দিয়ে দেওয়ার মানে মিনিং নাই। এখানে কি করা হয়? এই ক্লাস এন্ড অবজেক্টে আমরা কি করি? কোন একটা টাস্ক বা অবজেক্টকে ডিফাইন করি নিজের মতো করে। এখানে কি করি? আমি ডিফাইন করতে পারি না। যেমন এক্স, এই এক্স কে নিয়েই আমার পুরা সময় কাজ করতে হবে, আমি একে নিজের মতো করে নাম বা কাজ করাইতে পারবো না। কিন্তু ক্লাস এন্ড অবজেক্টকে অনেকটাই সুবিধা আছে যে আমি কোনো ভেরিয়েবলকে নিজের মতো ডিফাইন করতে পারি, তাকে কোনো জায়গায় উজ্জ্বল রাখতে পারি, আবার কোনো জায়গায় অ্যাক্টিভ করতে পারি, এবং এই ক্লাস আরেক ক্লাসের সাথে ইন্টারঅ্যাক্টও করতে পারি। আমি যদি এখানে ইন্টারঅ্যাক্ট করতাম তাহলে আমার এক্স ভেরিয়েবল গুলা কি হতো? ওভারল্যাপিং হতো, ডাটা হারায় যাওয়ার সম্ভাবনা ছিল, ডাটা ওভারল্যাপিং হতো। এক্স এর ভ্যালু যদি 4 হয়, পরবর্তীতে কখন যদি আমি এক্স কে কল করি তাহলে 4 আর 4 থাকবে না, 6 বা 7 দিলে সেটা ওভার রাইট হয়ে এখানে 6 বা 7 হয়ে যাবে। যেটা ছিল এখানে সমস্যা। কিন্তু এটা আমি ইজিলি এখানে কি করতে পারি? একে দূর করতে পারি। তবে তবে একটা কাজ করা যায়, যদি আমি ডাটা না হারাতে চাই তাহলে আমি স্ট্যাটিক দ্বারা তাকে ডিফাইন করতে পারতাম ফাংশনে। কিন্তু স্ট্যাটিক দ্বারা ডিফাইন করলে কি হবে? এই এক্স কে আমি আর ফার্দার ব্যবহার করতে পারবো না, সুতরাং আমাকে ওয়াই বা জেড ব্যবহার করতে হবে। এভাবে যদি আমি এক্স এবং ওয়াই বা জেড কে আমি মাল্টিপল টাইম আরো অনেক ভাবে ব্যবহার করি, তাহলে নাম্বার অফ ভেরিয়েবল বেড়ে যাবে,
ভেরিয়েবল গুলাকে ট্র্যাক করা আমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য সবাই প্রিফার করে কি এই ফাংশন বেস প্রোগ্রাম না থেকে আমরা চেষ্টা করি যে ক্লাস এন্ড অবজেক্টে শিফট হওয়ার। তাতে করে কি হয়, আমি এই ভেরিয়েবল গুলাকে একটা ইউনিক ফর্ম দিতে পারি, যে ফর্ম অনুযায়ী আমার কখন তাকে ইউজ করা দরকার আর কখন তাকে ইউজ করার দরকার নাই আমি সেটা ব্যবহার করতে পারি। তাতে করে কি হবে, এই একই ভেরিয়েবলকে আমি এক জায়গায় ব্যবহার করব হচ্ছে পাবলিক হিসাবে, আরেক জায়গায় আবার ব্যবহার করব হচ্ছে প্রাইভেট হিসাবে। এইভাবেই তারা কি করবে, আরেকটা কোডের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। এই সুবিধাটা আমাকে ক্লাস এন্ড অবজেক্ট দেয়। কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষা না ল্যাব টেস্টে যে কোশ্চেনটা দিছিলাম, ফর এক্সাম্পল ধরো ওই এক্সাম্পলটাই আসি, তোমরা কে কিভাবে অ্যান্সার দিছো আমি দেখো, অনেকে হয়তো বুঝতে পারেনি ক্লাস এন্ড অবজেক্ট কি, বা তারা সব হচ্ছে আসলে মেনলি প্রোগ্রাম সাবমিট করছে। আমি তো সবগুলো খুলে সবগুলো দেখলাম সাবমিশন থেকে। তো যেটা করছে ধরো ফর এক্সাম্পল আমরা এরকম একটা ধরো ট্রায়াঙ্গেল দিলাম, দিয়ে বললাম যে এর বি দেওয়া আছে ফর এক্সাম্পল 4 আর হাইট দেওয়া আছে ফর এক্সাম্পল ধরো 6, তাহলে 1/3 কি হয় বলো তো দেখি, এটার ক্ষেত্রফল কত হবে একজন? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। ভেরি গুড। তার মানে এ আর হচ্ছে বি হাফ, আর আমরা 1/3 তে চলে গেলে আমরা এইটার ইয়ার মান বের করে ফেলতাম, ভর কেন্দ্রের মান বের করতাম। আচ্ছা, আমার ক্ষেত্রফলে বের করি বা এরিয়া বের করি, ঠিক আছে? তো এটা যদি আমাদের কোশ্চেন হয়, এটাকে আমরা দুই ভাবে প্রোগ্রাম করতে পারি যে এটার ক্ষেত্রফল বের করো। প্রথম এক্সাম্পল, আমরা হচ্ছে ফাংশন বেস প্রোগ্রাম করতে চাই, ঠিক আছে? তাহলে কি করতে পারতাম, ইন্টিজার ধরো মেইন ব্র্যাকেট দিলাম, রিটার্ন 0 দিলাম, শেষ। এই দরকার নেই। কি করতে পারতাম, যে দিলাম হচ্ছে ইন্টিজার a, b, c, c সমান সমান হাফ গুণন a গুণন b। অবশ্যই তার আগে আমাকে a এবং b ইনসারশন করে নিতে হবে, এর ভ্যালু কত এবং b এর ভ্যালু কত, দিয়ে আমি c আউটপুট হিসেবে দেখতে পারতাম। এইটা একটা ওয়ে ছিল। অথবা দ্বিতীয় একটা ওয়ে ছিল কি, আমি আর্গুমেন্ট আকারেও লিখতে পারতাম। আর্গুমেন্ট আকারে লেখার মানে হলো কি, যেখানে আমি একটা সেপারেট একটা ফাংশন সাব ফাংশন তৈরি করব, ইন্টিজার এরিয়া কোন আর্গুমেন্ট যদি দেই, ধরো আর্গুমেন্ট দিই a এবং b দিলাম, দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে c সমান সমান a প্লাস b বা a গুণন b অথবা সাথে হাফ দিলাম, রিটার্ন দিলাম হচ্ছে কত c। তাহলে এখান থেকে কি রিটার্ন দিব, যে ধরো c ইন a, b আর হচ্ছে c সমান সমান, যেহেতু এরিয়া দিছি ফাংশন নেম, এরিয়া দুইটা আর্গুমেন্ট মানে a এবং b এর ভ্যালু দিছি, এটাই আমি c আউট দিলাম। তো বলার লক্ষ্য হলো কোড একই কোড, কিন্তু লেখার ধরন দুই রকম। এখানে আমি হচ্ছে মেইন ফাংশনের মধ্যে সব দিয়ে দিছিলাম, আর মেইন ফাংশনে না দিয়ে আমি একটা সাব ফাংশন তৈরি করছি। সাব ফাংশন তৈরি করি যখন প্রোগ্রামের আসলে লেন্থ অনেক বড় হয়ে যায়, একে ট্র্যাক করা কঠিন হয়, তখন আমরা সাব ফাংশন তৈরি করি। ফর এক্সাম্পল যেমন ধরো ধরো যদি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে চাই, তাহলে ডি স্কোয়ার এক্স প্লাস ডিটি স্কোয়ার প্লাস এ মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বাই ডিটি প্লাস কে এক্স ইকুয়াল টু একটা ধরো নন লিনিয়ার দিলাম সাইন ওমেগা টি। দেখো এখানে নিজে একটা বড় ফাংশন, তার মধ্যে ছোট ছোট দুইটা করে ফাংশন আবার যোগ করা আছে। তার মানে এটাকে আমাকে আলাদা ক্যালকুলেশন করা লাগবে, এইটার আবার এফেক্ট আছে, তাহলে এই দুইটাকে আমি এক পাশে নিয়ে এই দুইটাকে একসাথে করতে পারি, পরে ওর সাথে অ্যাড করতে পারি। এই ধরনের ইয়াগুলাকে আমরা সাধারণত সাব ফাংশন করি। এখান থেকে একটা রেজাল্ট আসলো, এই দুটো থেকে একটা রেজাল্ট আসলো, ফাইনালি এই দুইটা রেজাল্টকে আমরা মেইন ফাংশনে এর সাথে সাব করে দিই, দিয়ে তার সলিউশন বের করি। এই কারণের জন্য আমরা কি করতে পারি, ফাংশন তৈরি করতে পারি। আবার কেউ যদি মনে করে যে না আমি সাব ফাংশন করবো না, আমি একবার মেইন ফাংশনে করবো, ওকে ফাইন।
তো এইটা ছিল আমাদের প্রথম পদ্ধতি, যে আমরা যদি ফাংশন বেস প্রোগ্রাম করতে পারি। কিন্তু কেউ যদি প্রশ্নে যদি কখনো বলা থাকে ক্লাস এন্ড অবজেক্ট বা অবজেক্ট তৈরি করো বা এই করো, তখন কিন্তু আমি এভাবে প্রোগ্রাম করলে আমার প্রোগ্রাম হবে না, কারণ প্রোগ্রামের ধরন তখন আলাদা হয়ে যাবে। কারণ কেন আলাদা হবে? কারণ এখানে এ এবং বি এবং সি সব কিন্তু পাবলিক, এবং এ এবং বি এবং সি চেঞ্জের সাথে সাথে কিন্তু ভেরিয়েবলের মান চেঞ্জ হয়ে যায়। আমি যে কোনো সময় ইন্টিজারকে কখনো যদি ইন্টিজার এ কে যদি কখনো ক্যারেক্টার এ লিখে দেই, তাহলে কিন্তু সে আর ইন্টিজার থাকবে না, সে ক্যারেক্টার হয়ে যাবে। এই জন্য ফাংশন বেস প্রোগ্রামিং যদি বলা থাকে তাহলে ফাংশন বেস প্রোগ্রামিং করবো, আর যদি বলা থাকে যে ক্লাস এন্ড অবজেক্ট তাহলে ক্লাস এন্ড অবজেক্ট চেঞ্জ করবো। তো তার আগে বলে নেই, যারা যারা হচ্ছে এরকম ইয়া করছো, মিস্টেক করছো, বলা হয়েছে ক্লাস এন্ড অবজেক্ট। এক নম্বর হচ্ছে, প্রথমে বলছিলাম যে আমরা ক্লাস এন্ড অবজেক্টের উপরেই ল্যাব টেস্ট নিব, এটা বলা হয়েছে এক। দ্বিতীয়ত ক্লাস এন্ড অবজেক্ট পড়ার পরে তার উপরে তার মানে সবাই মানে জানো যে এটা ক্লাস এন্ড অবজেক্টের উপরে, এখানে ফাংশন বেস প্রোগ্রামিং এর করার কোনো মানে নাই। তো ফাংশন বেস প্রোগ্রাম যারা সাবমিট করছো তাদেরকে আমি 0 দেইনি, কারণ সবচেয়ে লোয়েস্ট মার্ক আমরা দিচ্ছি হচ্ছে 10। ঠিক আছে, 25-এ আমরা সবচেয়ে লোয়েস্ট মার্ক দিচ্ছি হচ্ছে 10। তারপরে আমরা কোড দেখে দেখে তাদের কমপ্লেক্সিটি কতটুকু কমপ্লিট করতে পারছো তারপরে বেস করে আমাদেরকে একটা রেশিও অনুযায়ী, যেমন ধরো 10, 12, 14, 16, 18 এই রেশিওতে আমরা সবাইকে মোটামুটি ইভ্যালুয়েট করছি। এটা একটা গেল, যেটা ল্যাব টেস্ট। আর ক্লাস টেস্টে অনেকেই ওই যে প্রশ্ন করছে স্যার আমরা অনেকে শুরুই করতে পারিনি, কোশ্চেন দেখা গেছে যে চলে গেছে বা জানি, তাদেরকে আমার কিভাবে দিচ্ছি দেখো, ওখানে সুন্দর একটা তোমার ইয়া আছে, যারা 35% বা তার নিচে, 35% বা তার নিচে, তাদেরকে আমরা একটা মার্ক দিছি 20-এর মধ্যে। এখানেও লোয়েস্ট মার্ক হচ্ছে 10। আর যারা 35%-এর উপরে অ্যান্সার করছে বা কারেক্ট অ্যান্সার হয়েছে, তাদেরকে আমরা আলাদা বলেছি 20-এর মধ্যে। ঠিক আছে, আমি তো ক্লাস টেস্ট নিয়ে তোমাদের যে কোশ্চেন থাকতে পারে সেটা আমি এখন ক্লিয়ার করে দিলাম, এবং ল্যাব টেস্ট নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে, সেটা তো আমি ক্লিয়ার করে দিলাম। তো চলো এখন আমরা আসলে দেখি ল্যাব টেস্টে আমরা যারা ঠিক করছি, তো ঠিকের মধ্যেও অনেকেই ভুল করছে, তো সেটা নিয়েও হয়তো আজকে আমরা একটু দেখি। তো প্রথমে আসলে যখন ক্লাস এন্ড অবজেক্ট থাকবে তখন আমরা কি কি জিনিস দেখবো? তো ক্লাস এন্ড অবজেক্টের জিনিসের প্রথমে হচ্ছে, প্রথমে আমি দেখবো যে আমার ভেরিয়েবল কারা, কারণ এই ভেরিয়েবল গুলাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট প্যারামিটার, যে প্যারামিটার গুলা চেঞ্জ হয়ে গেলে আমাদের সমস্যা হবে। তখন ধরো বির ভ্যালু 4 না হয়ে যদি এটা কোনোভাবে 6 হয়, তাহলে কি ক্ষেত্রফল একই থাকবে? কখনোই একই থাকবে না, কারণ এই প্যারামিটার চেঞ্জ হওয়ার সাথে সাথে এরিয়া চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এই অবজেক্টটা যদি আমার রেজাল্টেন্ট থাকে, তাহলে কিন্তু এই এ এবং বি যে কোনো একটা ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এই এই আউটপুটের আমি ক্ষেত্রফল বা এরিয়া বা কিছুই পাবো না, চেঞ্জ হয়ে যাবে, ডিফারেন্ট একটা পাবো। এই জন্য এইটাকে আমরা ধরতেছি একটা অবজেক্ট। কি অবজেক্ট? একটা ট্রায়াঙ্গুলার অবজেক্ট। এটা আমাদের একটা ট্রায়াঙ্গুলার অবজেক্ট। এই অবজেক্টের মেনলি আমরা হচ্ছে কি করব, এই ট্রায়াঙ্গুলার অবজেক্টটাকে ক্রিয়েট করার চেষ্টা করব। যেমন কিভাবে? প্রথমে আমাদের কাজ হলো 1 নাম্বার, এরা ভেরিয়েবল কারা কারা ডিপেন্ডেন্ট, যেমন এ এবং বি, এই দুইটা হচ্ছে ভেরিয়েবল। সুতরাং এই দুইটা ভেরিয়েবলকে আমাকে সবসময় কি করতে হবে? প্রাইভেট মেম্বার বানাইতে হবে। বুঝো? এর সাথে সাথে তাহলে আমি একটা কাজ করি, আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের আরো বুঝতে ক্লিয়ার হবে। অনেক হয়তো বুঝতে পারতেছে না প্রাইভেট কি পাবলিক কি, অনেক বুঝতে সমস্যা হয়। প্রাইভেট ভাবে আমরা একবারে দিব কিনা না কি করবো, অনেকে বুঝতে সুবিধা হয়। তা আমরা আসলে দেখি, ধরো ফর এক্সাম্পল আরেকটা আমরা অবজেক্ট নিয়ে আসি, ধরো সেটা হচ্ছে এরকম, ধরো ঠিক আছে, এটা ধরো একটা কমপ্লেক্স অবজেক্ট আসে, যেটা ধরো এখানে ডায়ামিটার দেওয়া আছে ধরো হচ্ছে D1, এখানকার একটা রেডিয়াস দেওয়া আছে হচ্ছে ধরো R2। দ্যাট মিনস R2 মানে হচ্ছে কি, যে আমি এটাকে ডাবল করি 2R2, ধরো D2, এটা ধরো দেওয়া আছে A,
এটা দেওয়া আছে বি। তার মানে এখানে 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 ছিল আমার কি এ এবং বি, এই দুইটা হচ্ছে আমাদের মেইন প্যারামিটার। এখানে কিন্তু প্যারামিটার এই দুইটা না, এখানে এ একটা প্যারামিটার, বি একটা প্যারামিটার, বি ওয়ান একটা প্যারামিটার, ডি টু আর একটা প্যারামিটার। এখানে প্যারামিটার হলো চারটা, প্যারামিটার হলো দুইটা। এই দুইটা জিনিস এখানে চেঞ্জ হলে এর ক্ষেত্রফল চেঞ্জ হবে, এখানে চারটা জিনিসের যে কোনো একটা চেঞ্জ হলে তার ক্ষেত্রফল চেঞ্জ হবে। সুতরাং এই অবজেক্ট নাম্বার 1 যেটা রেড কালারের অবজেক্ট, এই অবজেক্টের যদি আমি প্রাইভেট মেম্বার নিতে চাই তাহলে আমাকে এ এবং বি এটাকে অবশ্যই প্রাইভেটের আন্ডারে রাখা লাগবে। প্রাইভেট ইন্টিজার এ এবং বি। আর যদি আমি মনে করি যে না, আমার এই অবজেক্ট গুলো আমি কাজ করব, তাহলে আমার এখানে প্রাইভেট মেম্বার যেটা থাকবে তার আন্ডারে ইন্টিজার এ বি ডি ওয়ান ডি টু চারটা মেম্বার থাকবে। তাহলে বোঝা গেল কোন একটা অবজেক্টকে কিভাবে আমরা আগে ডিফাইন করব তার প্রাইভেট মেম্বার কারা। তাহলে আমাদের এটুকু বোঝা গেছে, তাই না? দুইটা এক্সাম্পল। তখন ক্লাস এন্ড অবজেক্ট লেখার সবই একই, এরও যা হবে নীলেরও তাই হবে। ফর এক্সাম্পল প্রথমে কি থাকবে, একটা ক্লাস, যেহেতু ক্লাস তৈরি করবো জন্য ক্লাস দিলাম। ক্লাস নেই, ধরো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তাহলে ধরো ট্রাই দিলাম, দিয়ে সেকেন্ড ব্রেকেট দিয়ে এখানে একটা সেমিকোলন দিয়ে শেষ দিয়ে এই যে প্রাইভেট মেম্বার আমি উপরেও লিখতে পারি নিচেও লিখতে পারি। তো চেষ্টা করবা যে প্রাইভেট মেম্বার গুলোকে সবার লাস্টে রাখা। প্রাইভেট তোমার হচ্ছে কি এ বি, ইন্টিজার এ বি গেল। তখন বিষয় হলো আমার লেখার একটা প্রশ্ন গেল, এই মেম্বারটা তো হচ্ছে প্রাইভেট, এই প্রাইভেট যদি হয় তাহলে ইন্টিজার যে মেইন ফাংশন থাকবে সেই মেইন ফাংশন কিন্তু একে অ্যাক্সেস করতে পারবে না, কারণ এ এবং বি হচ্ছে প্রাইভেট। সুতরাং আমি কখনোই এই একে এই জায়গায় ব্যবহার করতে পারবো না, ব্যবহার করতে গেলে সে আমাকে এরর দেখাবে। তাহলে এটার পদ্ধতি কি, এটাকে কিভাবে এররলেস করা যায়? যদি কোনোভাবে এই এ এবং বি কে আমি কোনোভাবে এই পাবলিকের আন্ডারে ইউজ করতে পারি, তার মানে আমাকে আরেকটা পাবলিক ফাংশন লাগবে, পাবলিক মেম্বারও লাগবে যারা কি করবে এই এ এবং বি কে অ্যাক্সেস করবে। তো ফর এক্সাম্পল ধরো আমি দিয়েই দিলাম এই যে তোমার সেট গেট নিয়ে কথা বলতেছিলাম, এই সেট এবং গেট। সেট মানে হচ্ছে কি ডাটা সেট করা বা ভ্যালু সেট করা, এর ভ্যালু কত হবে। গেট মানে হলো কি সেই ভ্যালুর আউটপুট দেখা। সেট গেট যে ইউজ করাই লাগবে এমন কোনো কথা নাই, এমন কোনো সেট গেট ইউজ করার যে লাগবে এমন কোনো কথা নাই। আমি এই সেট গেট কে না ইউজ করেও ব্যবহার করতে পারি, একবারেও করতে পারি, একবার আউটপুট দিতে পারি। একটা ভয়েড ফাংশন নিয়ে সেখানে ইনপুট দিয়ে আউটপুট দেখাইতে পারি, একবারে করতে পারি। সেট এবং গেট গুলা কেন ব্যবহার করি? সেট এবং করি যখন আমি মাল্টি অবজেক্ট তৈরি করব, আমার যখন একসাথে অনেকগুলা অবজেক্ট থাকবে এবং ইনহেরিটেন্ট থাকবে। ধরো এই অবজেক্টটার সাথে আরেকটা অবজেক্টের কি হবে, যেমন ধরো ফাদার একটা ক্লাস, ফাদারের ধরো এখানে বেশ কিছু ধরো সম্পত্তি আছে, জমি আছে, ফ্ল্যাট আছে, কিন্তু ফাদার থেকে তার কি আছে, ডটার আছে একটা, সন আছে একটা। তো তারা তো এখন একটা রেশিওতে ভাগ পাবে, তাই না? সে যদি 1 ভাগ পায় সে 2 ভাগ পাবে। তো এই রেশিওর ভাগটা আমি কিভাবে করবো? তো এই ধরনের ইনহেরিটেন্স যখন থাকবে তখন আমরা সাধারণত সেট গেট গুলা খুব উপকার পাই। তা আমরা যেহেতু তোমাদের ইনহেরিটেন্ট পড়াই নাই, সুতরাং আমরা এটা নিয়ে এতটা মাথাও ঘামাচ্ছি না। আমরা শুধু ক্লাস এন্ড অবজেক্ট কিভাবে তৈরি করে, ফর্ম কি, কেন ইম্পর্টেন্সি কোথায়, কি সুবিধা দেয়, এইগুলোই আমরা আসলে তোমাদেরকে মেইনলি দিচ্ছি। সুতরাং আমাদের প্রথমে সেট গেট ইউজ করতেই হবে এমন কোনো কথা নেই। আমি নর্মাল ফাংশন, নর্মাল ক্লাস এন্ড অবজেক্ট তৈরি করে আমরা প্রোগ্রাম করতে পারি। এই ক্লাস এন্ড অবজেক্ট অনেকটা সি ফাংশন বেস প্রোগ্রামিং এর স্ট্রাক্টের মতো দেখতে, শুধু স্ট্রাক্টের পাবলিক এন্ড প্রাইভেট কোনো ডেফিনিশন নেই, বাট এটাতে ডেফিনিশন আছে। স্ট্রাক্টে কি হতে পারে, অনেকগুলা ভেরিয়েবলকে, ডাটা টাইপকে, নট ভেরিয়েবল, ডাটা টাইপকে আমরা একসাথে ব্যবহার করতে পারি একই ছাতার আন্ডারে। ক্লাসের মধ্যে আমরা সবগুলো করতে পারি, কিন্তু তাদেরকে আমরা ডিফাইন করতে পারি কোনটা হচ্ছে পাবলিক কোনটা হচ্ছে প্রাইভেট। চলো আমরা আগে আমাদের কাজের শেষ করি, তাহলে আবার ইয়ে হয়ে যাবে।
এটা বাদ দিই। তাহলে আমরা ক্লাস দেখলাম, ক্লাসে এসে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার তোমার হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করবো, তাহলে আমাদের একটা প্রাইভেট মেম্বারকে আমরা পাবলিক হিসাবে ব্যবহার করার চেষ্টা করি। পাবলিক কোনো মেম্বার তাকে ব্যবহার করে কিনা, যেমন ধরো ফর এক্সাম্পল ইন্টিজার দিলে আমাকে অবশ্যই রিটার্ন দিতে হবে, আর যদি ইন্টিজার না দাও তাহলে ভয় দিতে হবে। তো ধরো আমরা দুটাই দেখি। প্রথমে যদি ধরে ইন্টিজার দিই, ইন্টিজার দিয়ে নাম দিলাম হচ্ছে ধরো এরিয়া, দিয়ে আর্গুমেন্ট তুমি ইচ্ছা করলে এখান থেকেও নিতে পারো, আবার মেইন ফাংশন থেকে ওই কল করে সেখান থেকেও নিতে পারো। তো ফর এক্সাম্পল ধরো আমি দিলাম কি সি ইন এর ভ্যালু নিলাম, সি ইন বির ভ্যালু নিলাম, নিয়ে কি করে দিলাম যে তুমি এরিয়া রিটার্ন দিব, সুতরাং রিটার্ন এ গুণন বি গুণন 0.5, তাহলে একবারে আমাকে এটার এরিয়া দিয়ে দিবে। তো আমি কি করবো, মেইন ফাংশনে যাবো। তো আমার এখানে কোড কিন্তু শেষ। কি কোড করলাম আমি আরেকবার রিক্যাপ করি। আমার মেইন দুইটা ভেরিয়েবল আছে এ এবং বি, যেটাকে আমি প্রাইভেটের আন্ডারে লিখছি। প্রাইভেটের আন্ডারে লেখার ফলে আমার এ এবং বি কে আমি কি করতে পারছি, এক্সেস করতে পারছি না মেইন ফাংশন। তো সেটাকে এক্সেস করার জন্য আমি একটা পাবলিক দেখলাম, যে এটার কাজ হলো কি এই মেম্বার গুলাকে অ্যাসাইন করা বা এর দ্বারা কোনো অপারেশন করা। আমি এই লাইনে অ্যাসাইন করছি, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো না কারণ লেখাটা অতটা ক্লিয়ার না। আমি এটাকে ধরো আরেকবার একটু লিখলে তোমাদের ক্লিয়ার হয় জায়গাটা নিয়ে, যে অনেকে হয়তো ক্লিয়ার হচ্ছে না। আমি একবার ক্লিয়ার করছি। ব্ল্যাক ধরো ট্রায়াঙ্গেলে ট্রাই নিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে প্রাইভেট আছে, তো এই স্কোপের মধ্যে আমি লিখলাম কি পাবলিক, দিলাম ইন্টিজার এরিয়া, কোন আর্গুমেন্ট নেইনি, এই শেষ। ইন্টিজার এরিয়ার মধ্যে নিলাম কি সি ইন এ। অনেকে বলবা যে স্যার এ তো ডিফাইন করা হয় না, এ অলরেডি আমাকে এখানে ডিফাইন করছি, সুতরাং একে আর নতুন করে ডিফাইন করার দরকার নাই। সুতরাং এই লাইনে আসার সাথে সাথেই এই একে কল করার সাথে সাথেই সে কি হবে, এই এর ইনপুট নিবে এবং সাথে সাথে বিরও ইনপুট নিবে। আর আমি এক লাইনে লিখে দিলাম রিটার্ন কি এ গুণন বি গুণন 0.5। শেষ। আমার এই ক্লাস ডিফাইন করা শেষ। কার জন্য? এই অবজেক্টটার জন্য। এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের একটা অবজেক্ট তৈরি করছি যার দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে এ যেটা প্রাইভেট মেম্বার, আরেকটা হচ্ছে বি যেটা হচ্ছে প্রাইভেট মেম্বার। এই দুইটা প্রাইভেট থাকার কারণে এর এরিয়াটা আমরা এ বি কে আমরা অ্যাক্সেস করতে পারবো না, যার কারণে আমরা নতুন একটা তৈরি করলাম, সেটা পাবলিক। তার নাম হচ্ছে কি এরিয়া। এই এরিয়া কি করছে, একটা এ এর ভ্যালু নিছে, একটা বি এর ভ্যালু নিছে, নিয়ে সেটাকে আমরা রিটার্ন করছি কি এ গুণন বি গুণন হাফ, এইটা রিটার্ন করছি। চলো তাহলে এটার মেইন ফাংশন দেখতে কিরকম হবে বা কিভাবে কাজ করবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলে বলে স্যার প্রাইভেট পাবলিকের আগে হবে না নাকি এখানে পরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বললাম যে এখানে কোনো অর্ডার লেভেল নাই যে কে আগে হবে কে পরে হবে। জি স্যার। ঠিক আছে, আমি পাবলিকে আগেও লিখতে পারি, প্রাইভেটকে আগেও লিখতে পারি। তবে তবে যদি আমি কখনো এই প্রাইভেট শব্দটা না লিখি তাহলে বাই ডিফল্ট সে প্রাইভেট নিয়ে নেবে। বুঝা গেছে? যদি আমি প্রাইভেট না লিখি, মিস করে যাই, হঠাৎ করে মিস করে গেলাম, আমি জানি না পাবলিক না প্রাইভেট আমি লিখিনি, তাহলে কিন্তু সে বাই ডিফল্ট প্রাইভেট নিয়ে নেবে। তো পাবলিকের নিচে যদি আমি লিখি তাহলে কিন্তু আর এটার কিন্তু প্রাইভেট থাকলো না, যদি প্রাইভেট না লিখে আলাদা করে। জি স্যার, বুঝছি স্যার। তো সেসব ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি না লিখতে চাই তাহলে একে সবার উপরে লিখবো, তাহলে সে বাই ডিফল্ট ধরে নিবে সে প্রাইভেট। তারপরে পাবলিক হলে পাবলিক গুলাকে ধরবে, যেহেতু সিকুয়েন্সিয়াল সে প্রথম থেকে শুরু করবে, 1 2 3 4 এভাবে লাইন শুরু করবে। 1 নম্বর লাইনে যদি সে একে পায় উইদাউট এনি নোটিফিকেশন প্রাইভেট না পাবলিক, তাহলে সে ধরে নিবে সে প্রাইভেট। আর যদি প্রথমে দেখে পাবলিক 1 2 3 4 করে আসার পরে এখানে দেখলো নোটিফিকেশন নাই, সে পাবলিক না প্রাইভেট, কিন্তু আসছে পাবলিকের নিচে, তাহলে সে ধরে নেবে কিন্তু পাবলিক, সে আর প্রাইভেট থাকবে না। এই জন্য বেটার হলো আমি তাকে ডিফাইন করবো সে প্রাইভেট না পাবলিক না প্রোটেক্টেড। এখন তুমি যে অর্ডারেই লেখো না কেন এর সাথে কোনো আসে যায় না, আগে না পরে হবে না কোথায় হবে, সে আসলে এই নাম ওয়াইজ দেখবে যে প্রাইভেটের আন্ডারে আছে
না পাবলিকের আন্ডারে আছে, এটা হচ্ছে দেখেন। আচ্ছা স্যার, তো চলো এখন আমাদের মেইন ফাংশনে যাই। দেখো এটাও কিন্তু ফাংশন বেসড প্রোগ্রাম, আর এখানে আমাকে কি লেখা লাগতেছে, একটা মেইন ফাংশন লেখা লাগতেছে। তো মেইন ফাংশনে কি হবে, যে যেরকম আমরা ইন্টিজার দিতাম, তো এখন ইন্টিজার তো আমরা এখন আর দিতে পারতেছি না আগেই, কারণ ইন্টিজার হচ্ছে এটা প্রি ডিফাইন, প্রোগ্রামার অলরেডি ডিফাইন করে দিছে আমাকে যে এটা আমাকে ব্যবহার করতেই হবে, বিল্ট ইন টাইপ। আর এই ক্লাসকে আমি কি করছি, আমি নিজে তৈরি করছি। আমাদের প্রোগ্রামার যারা থাকে তাদেরকে সুবিধা দিছে ডেভেলপাররা, যে তোমরা নিজেরাও কি করতে পারবা, বিভিন্ন জিনিস তৈরি করতে পারবা। তাহলে আমার কি করতে হবে, তাকে এটাকে দেখাইতে হবে যে কি। প্রথম কাজ যেটা হলো, এই যে ক্লাস নেম, এই ক্লাস নেমটা নিয়ে আসা। ক্লাস নেমটা কি ছিল, ট্রাই, এবং এর আন্ডারে একটা অবজেক্ট তৈরি করা, যেটাকে আমরা ডিফল্ট অবজেক্ট বলি। ডিফল্ট অবজেক্টটা কি, ধরো ফর এক্সাম্পল পি দিলাম, একটা নাম দিলাম, এটা হচ্ছে একটা নেম। এটা দেখতে কিরকম দেখো, ফর এক্সাম্পল যদি আমি বলি, দেখো দেখতে অনেকটা ইন্টিজার এর মতো না। ইন্টিজার ছিল কি টাইপ, আর এ হচ্ছে ভেরিয়েবল নেম। সেম টু সেম এখানেও কি, ট্রাই হচ্ছে কি একটা টাইপ, মানে ক্লাস টাইপ, আর টি হচ্ছে কি একটা ভেরিয়েবল নেম। কিন্তু আমরা একে বলছি ভেরিয়েবল নেম বলতেছি না, একে বলতেছি কি অবজেক্ট। আর এটা হচ্ছে কি তার ক্লাস নেম। সুতরাং এর নাম হচ্ছে কি ক্লাস এন্ড অবজেক্ট। বুঝা গেছে? তো আমরা কি করলাম, তাহলে আমাকে যখন তাকে বুঝাইতে হবে এই কোডকে, ফাংশনকে, যে আমরা একটা নতুন ক্লাস তৈরি করছি, সেই ক্লাস নিয়ে কাজ করতে চাই, তাহলে সেখানে আমার ওই ক্লাস নেম দিলাম এবং তার ভেরিয়েবল নেম বা অবজেক্ট দিলাম। আমি যখনই এই টিকে ডাকবো, কল করব, তখন এই টিকে কল করার মানে হলো কি, এর যে ভেরিয়েবল গুলো আছে এগুলাকে কল করা। সুতরাং টি কল করার নিয়ম কি, টি একটা এক্সেস অপারেটর ডট দিয়ে কি করবো, আমি ব্যবহার করব। যেহেতু এ এবং বি প্রাইভেট, সুতরাং এ এবং বি কে আমি এখান থেকে মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারবো না। আমাকে অ্যাক্সেস করতে হলে কিভাবে, এই পাবলিক মেম্বার যারা আছে, পাবলিক মেম্বার বা পাবলিক ভেরিয়েবল, তাদেরকে আমি এখানে ব্যবহার করতে পারবো। তো ফর এক্সাম্পল কিভাবে, এখান থেকে যদি আমি লিখে টি এরিয়া এটুক লিখলে আমি তাকে ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে সমস্যা হলো, এ হচ্ছে রিটার্ন টাইপ, এরিয়াটা কি ইন্টিজার, মানে কি রিটার্ন টাইপ। সুতরাং যখন আমি তাকে কল করব, সে আমাকে রিটার্ন দিবে। তো এই রিটার্নটা যদি আমি না ধরি, এখানে মেইন ফাংশনে না গ্র্যাব করি, না একটা প্লেস রাখি তার জন্য, তাহলে কিন্তু এই ভেরিয়েবলটা এখানে দেখায় প্রোগ্রামের ভিতরে থেকেই চলে যাবে, আমার মনিটরে শো করবে না। প্রোগ্রাম রান হবে, প্রোগ্রাম কাজ করবে, রেজাল্টও দিবে, সবই দিবে, কিন্তু আমি মনিটরে দেখতে পারবো, আমাদের কম্পিউটারের মনিটর, সেই মনিটরে আমি দেখতে পারবো না। এই মনিটরে দেখার জন্য এটাকে আমার প্রিজার্ভ বা ধরে রাখা লাগবে, একটা নতুন একটা ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবলের মধ্যে একে ভ্যালুটাকে আমি ধরে রাখবো, যে ভ্যালুটা আমি শুট করবো এখানে শো করাবো। সুতরাং আমার বিহাইন্ডে এই কাজটা হবে, কিন্তু আমাকে দেখতে গেলে একটা নতুন একটা ভেরিয়েবল লাগবে, ধরো সি, যেটাও কি সেম টাইপের হবে, ইন্টিজার হলে ইন্টিজার সি। তখন আমি এই সি কে সি আউট দিলে আমাকে দেখাবে এরিয়াটা কত। বোঝা গেল? সমস্যা নাই, আমি সেকেন্ড যেটা এক্সাম্পল দেখাচ্ছিলাম সেটা আমি দেখাচ্ছি। তবে এখানে ছেলেপেলে দুই ধরনের মিস্টেক করছে, মানে এটা অনেকেই করছে, করার পরে দুইটা মিস্টেক আমি পাইছি। সেটা একটা মিস্টেক ধরো ফর এক্সাম্পল, যে এই যে ভেরিয়েবল প্রাইভেটে অ্যাসাইন করা লাগে, অনেকেই করছে এবার প্রোগ্রাম, সহায় হয়েছে, কিন্তু এই ভেরিয়েবল গুলাকে তারা পাবলিকের মধ্যে লিখছে। সুতরাং পাবলিকের মধ্যে যদি আমি এই ভেরিয়েবল ডিফাইন করি, তাহলে কিন্তু মেইন ক্লাস এন্ড অবজেক্টের যে মেইন মোটো, সেই মোটো কিন্তু তোমার হচ্ছে কি হলো না। সুতরাং আমরা ওখানে হয়তো তাদেরকে 1 মার্ক বা 2 মার্ক কম রাখছি প্রোগ্রামের কমপ্লেক্সিটির উপরে। বুঝতে পারছো? তাহলে আমরা কি করবো, আমরা যখনই কোনো ভেরিয়েবল পাবো সেগুলোকে প্রাইভেট মেম্বারের মধ্যে রাখবো, কখনোই পাবলিকে নিব না। পাবলিকে নিলে প্রোগ্রাম হবে না তা না, প্রোগ্রাম হবে, কিন্তু তার মেইন যে থিম সেটা ভায়োলেট। সুতরাং আমরা ভেরিয়েবল গুলাকে প্রাইভেটের আন্ডারে রাখবো এবং পাবলিকে আমরা তার অ্যাক্সেস গুলো রাখবো। আচ্ছা চলো, এবার আমরা একটু পরিষ্কার করে আমাদের দ্বিতীয় যে এক্সাম্পলটা ছিল সেটা দেখার একটু চেষ্টা করি, তাহলে তোমাদের আরো 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 ক্লিয়ার হবে। আচ্ছা চলো, আমরা এবার দ্বিতীয় এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল কোথায় লাগবে, এটা ছিল আমার দ্বিতীয় এক্সাম্পল ছিল এরকম ছিল
আমরা আমাদের সুবিধার জন্য এটাকে রাখলাম D1 আর এটাকে দিলাম হচ্ছে R2 বা আমরা একবারে লিখে দিই এটাকে D2। এটা হচ্ছে 2R2 সমান এটা ধরো A, এটা ধরো B। আমাকে বলা হলো যে এটা টোটাল এরিয়া কত। তো এরিয়া যদি বলি আমরা ক্রস সেকশন এরিয়া, তাহলে কোনটা হবে? হচ্ছে এই অংশ যেটা আছে, এই অংশটাই হচ্ছে এরিয়া। সুতরাং আমাদের প্রথমে আমি চেষ্টা করব যে এটাকে কিভাবে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যালি আসলে এটাকে করা যায়। তো ধরো এটা যদি আমাদের রেক্ট্যাঙ্গেল হইতো, পিওরলি রেক্ট্যাঙ্গেল হইতো, তাহলে কি করতাম? এ গুণন বি দিতাম, এটুক হবে মাইনাস, তাই না? এখানে কি আছে? এটুক এরিয়া বাদ যাবে, তাহলে কি হতো? পাই বাই 4 ডি স্কয়ার, তাই না? জি স্যার। হ্যালো, জি ডি স্যার। স্কয়ার হবে, ডি স্কয়ার হবে না আর স্কয়ার হবে? স্যার ডি বাই হচ্ছে 2 হোল স্কয়ার দিলেও হয়। ডি বাই 2। আচ্ছা, আমরা তাহলে আরো ছোট করে সহজ করে লিখি, পাই পাই ডি বলতে না। গেল, তাই না? এটা তাহলে মাইনাস হবে, আর কি মাইনাস যাবে? এখানে 4/1 তাহলে কি হবে? এটারই D1, এটা D2 স্কয়ার বাই 4 হবে, ঠিক না? 4/1। স্যার আগেরটাও তো 4 এর কথা, কারণ এটা হচ্ছে স্যার ডায়ামিটার না। আচ্ছা, ডায়ামিটার, তাহলে এটা কত হবে? যাচ্ছে 16। 16। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা আমার ইকুয়েশন হলো। তাহলে আমি যখন কোনো অবজেক্ট দেখবো, প্রথমে আমার কাজ হলো এই ইকুয়েশনটা তৈরি করা। এই ইকুয়েশন তৈরি করার পরে দেন এই ইকুয়েশন থেকে আমার প্রোগ্রামে স্টার্ট হবে। প্রোগ্রামে স্টার্টে কি আছে চলো দেখি আমরা। প্রথমেই আমরা কি করব? ক্লাস একটা দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে ধরো আমি দিলাম হচ্ছে প্রাইভেট। দেখো আমি নিচে প্রাইভেট লিখছি, উপরে আমি লিখবো হচ্ছে পাবলিক। তো আমি যেহেতু লিখছি, দেখবা যে ম্যাক্সিমাম বইয়েই এই ফরম্যাটই তারা ইউজ করে, কখনো প্রাইভেটকে আগে দেয়নি। ম্যাক্সিমাম তারা এভাবেই লেখে। আহ, কয়েকটা বইয়ে হয়তো তোমার হচ্ছে প্রাইভেট ছাড়া তারা এখানে লেখে। তো এটা হচ্ছে জেনারেলাইজড ফরম্যাট, তুমি যে কোনো ফরম্যাটে লিখতে পারো, সমস্যা নাই। তো এখান থেকে ফাইন্ড আউট করা আমার ভেরিয়েবল কারা কারা। এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, D1 একটা ভেরিয়েবল, D2 একটা ভেরিয়েবল, আর বাকি সবাই হচ্ছে কনস্ট্যান্ট। সুতরাং বাকি সবগুলা আমার ফিক্সড থাকবে, কিন্তু এই চারটার যে কোনো একটা চেঞ্জ হলে আমার প্রোগ্রাম চেঞ্জ হয়ে যাবে, মানে এরিয়া চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমি কি করব? এখান থেকে ধরো সবগুলোকে ইন্টিজার নিলাম, বা ফ্লট নিতে পারো তুমি, যদি আসতে পারে ফ্লট, রেজাল্টেন্ট ফ্লটে আসতে পারে, অথবা ডাবলে আসতে পারে, ফ্লটে নিলাম। এ, বি, D1 এন্ড D2, এই চারটা আমি নিয়ে নিলাম। এখন কি হচ্ছে? এদের ভেরিয়েবল নিছি, কিন্তু ভেরিয়েবলের ভ্যালু আমি অ্যাসাইন করিনি বা দেইনি। সুতরাং আমাকে যদি দিতে হয়, তাহলে হয় পাবলিক মেম্বারে আমি ধরো হচ্ছে ভয়েড সেট ভ্যালু নিলাম, একটা ফাংশন নিলাম, নতুন ফাংশন, সেট ফাংশন। এই ফাংশনের কাজ হলো কি? এর ভ্যালু গুলাকে সেট করা। মানে আমি ভয়েড লিখছি, কিন্তু দেখো ভয়েড, ঠিক আছে? ভয়েড হলে কোনো রিটার্নের দরকার নাই, কিন্তু ইন্টারনালি সে ভ্যালু সেট করে দিল। কিভাবে সেট করলো? এ সমান সমান 4.0, কমা বি সমান সমান 5.5, ফর এক্সাম্পল, আমি ক্যালকুলেশন করতে যাচ্ছি না। D1 সমান সমান 1.4, T2 কমা সমান সমান হচ্ছে ধরো 2.0, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এই ফাংশনকে যখন আমি কল করব, তখন এদের প্রত্যেকজনের ভ্যালুকে সে আপডেট করে দিবে। তার মানে আমাকে সেট ভ্যালু লাগবে ভ্যালু আপডেট করার জন্য, কিন্তু সরাসরি কিন্তু আমি এ কে আপডেট করতেছি না, আমি এই ফাংশনকে কল করে ভায়া হয়ে তাদের ভ্যালু আপডেট করতেছি। তো আমি এটা কনস্ট্যান্ট দিছি। তুমি যদি মনে করো যে না, আমি কনস্ট্যান্ট দিব না, আমি চেঞ্জ করতে চাই আমার ইচ্ছা মতো, তাহলে তুমি ইচ্ছা করলে কি করতে পারো? সি ইন এইটা ব্যবহার করতে পারো। সি ইন ব্যবহার করে তুমি এখানে কোড করতে পারো। গেল। তাহলে এই আমার যখন ভ্যালু সেট হয়ে গেল, তখন আমি চাবো কি আরেকটা ফাংশন নিলাম, ধরো এটা হচ্ছে ইন্টিজার টাইপের।
ইন্টিজার ধরো হচ্ছে এরিয়া, তাহলে এরিয়াকে ডাক দিলে কি হবে, সে আমাকে রিটার্ন দিবে, তাই না? তাহলে আমি রিটার্ন দিলাম কি, এই যে পুরা ফাংশনটা লিখছিলাম এ ক্রস বি মাইনাস পাই বাই 4 d1 স্কোয়ার মাইনাস পাই বাই 16 d2 স্কোয়ার, এই যে কোডটা আমি লিখলাম এক লাইনে ডাক দিলে এক লাইনে সে রেজাল্টটা আমাকে দিয়ে দিবে। এটা ছিল আমাদের ক্লাস তৈরি করা, ক্লাস আমরা তৈরি করছি। এখন আমাদের মেন কাজ হলো কি, আমাদের এটাকে ফাংশনে লেখা, ফাংশন লিখি। তো ইন্টিজার মেইন, এখানে রিটার্ন থাকলো একটা রিটার্ন, যেগুলো দিয়ে শেষ করলাম। তো যেহেতু আমি মেইন ফাংশনে আসছি, আমার ক্লাসকে ডিফাইন করতে হবে না, ক্লাসকে না দেখলে বুঝবো না, তাহলে রেক্টাঙ্গুলারের আর এ সিলেক্ট ক্লাস নেম, তো অবজেক্ট দিলাম হচ্ছে ধরো ফর এক্সাম্পল আর, এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। যখন আমি এই লাইনটা ক্রস করবো মেইন ফাংশনের, তখন বুঝবে র্যাক নামের একটা ক্লাস আছে, যে ক্লাসটা কি করবে, একটা আর নামের একটা ভেরিয়েবল মানে অবজেক্ট দ্বারা ডিফাইন করা আছে। তো এই আর দ্বারা যখন করবো তখন আমি প্রতিবার র্যাক ইউজ করবো না, আর ইউজ করবো, আর ডট, কারণ প্রথম কাজ হলো আমাকে এই ভ্যালু গুলাকে সেট করা, ধরো আমাকে প্রথমেই এই সেট ভ্যালুটাকে রাখতে হবে, কল করতে হবে প্রথম পরের লাইনে, তাহলে আর ডট সেট ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। যেহেতু এটা ভয়েড ফাংশন, তো ভয়েডের জন্য আমার কোনো ভেরিয়েবল ডিফাইন করার দরকার নাই, কারণ সে ভয়েড ফাংশন, সে শুধু ভিতরে ইন্টারনালি সেট করবে। এরপরে আমার একটা লাগবে, আমি চাচ্ছি এরিয়া, এরিয়াটা হয়তো ফ্লটে আসবে রেজাল্ট, তাহলে আমি কি করলাম, ফ্লট পি নিলাম, একটা ভেরিয়েবল নিলাম, তো পি সমান সমান আর ডট, এই যে এরিয়া ফাংশন নিয়েছিলাম ক্লাসের মধ্যে, এরিয়া নিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। এখন সি আউট পি দিলে আমি রেজাল্ট দেখতে পাবো। এখানে পি নিলাম কেন, পি কেন নিলাম, পি নিচ্ছি কারণ এইটা হচ্ছে রিটার্ন টাইপ, টাইপ হচ্ছে ইন্টিজার, রিটার্ন টাইপ, সরি এটা ফ্লটে হবে, ইন্টিজারে হবে না, এটা ফ্লটে হবে, যেহেতু ফ্লট। তো এটা যেহেতু রিটার্ন টাইপ, এই জন্য আমি তাকে একটা নিচ্ছি, কারণ এই রিটার্ন ছাড়া আমি যদি রিটার্ন না নিয়ে ভয়েড নিতাম, তাহলে সে সেম কাজই করতো, কিন্তু আমি আমার কম্পিউটারের মনিটরে এই রেজাল্টটা শো করা হয়তো দেখতে পারতাম না। আমি নিজে আমার নিজের দেখার জন্য আমি তাকে প্লট বানাইছি, দিয়ে আমি মনিটরে দেখতেছি, বুঝা গেল? এই জন্য আমাকে এটা নেওয়া। আর আমি যদি এটাকে ভয়েড বানাইতাম, তাহলে এইরকমই সেম একটা ফাংশন পরের লাইনে লিখতাম, একই রকম। বুঝা গেছে? এটা হচ্ছে সেম ওই আগের মেথড, আগেরটারই এখানেও একটা সেকেন্ড ভার্সন, বাট এটাকে আরো একভাবে আমরা করতে পারি। যে অনেকে আমি দেখছি তোমাদের প্রোগ্রামের মধ্যে অনেকে একটু মানে প্রোগ্রাম করছে কিভাবে, যে মেইন ডট সিপিপি, মানে এই যে মেইন ডট সিপিপি এটা ফাংশন নিছো, তারপর কি করছো, ধরো রেক্টাঙ্গুলার জন্য আর এস রেক ডট এইচ আলাদা ফাংশন তৈরি করছো তুমি, আবার রেক ডট সিপিপি আলাদা তৈরি করছো। ভেরি গুড, যারা এটা তৈরি করছে তারা হচ্ছে ধরো একটু অ্যাডভান্স অনেকেই করছে। তো আমি এভাবে একটা মেইন ফাংশনের মধ্যে একটা মানে ফাংশন ব্লকেও করতে পারি একটা পেজে, অথবা আমি সেপারেট সেপারেট ফাইল তৈরি করেও আমি প্রোগ্রাম তৈরি করতে পারি, কোনো সমস্যা নেই। যেটা করো রেজাল্ট একই, সিস্টেম একই, মার্কও একই, কোনো ইয়া নাই। এখন তোমরা বলো তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা আছে? হ্যালো, জি স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে তোমার? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এই, তোমরা কি স্লাইড শেয়ার মোডে আছো না? স্যার আমরা যদি সেট ইউজ না করে শুধু ভয়েডের ভিতরে যদি ভ্যালু গুলা নেই, নিয়ে মেইন ফাংশনে যদি ভয়েড ফাংশনটা কল করি, সেভাবেও কি হবে? হ্যাঁ, যদি ভয়েড নাও, আগে বললাম ভয়েড নিলে তোমার কি হবে, ভয়েড নিলে কিন্তু তুমি আউটপুট দেখতে পারবে না এখানে। হ্যাঁ, এখানে হবে, একটা বুদ্ধি করলে হবে, যদি তুমি এখানেই এই ভয়েড নিলা, হ্যাঁ হ্যাঁ হবে হবে একভাবে হবে। দাঁড়ান, বলছি কিভাবে হবে। এটা এটা মুছে দিলাম, এটা দরকার নাই, হ্যাঁ এটা থাকা হবে, এইটা মুছে দিই। ধরো আমি একটা লাইনেই করতে যাচ্ছি, এটা দরকার নাই। এই সেট ফাংশনের মধ্যে যদি আমি করতে চাই, তাহলে ধরো আমি কি করবো, এই প্রথমে ভয়েড সেট নিলাম, নিয়ে এটা লিখলাম সি আউট,
বুঝছো? সি আউট তুমি এখানে পুরো ফাংশনটা লিখে দাও, a প্লাস বি, অথবা এটাকে ভেঙে ভেঙে দুই ভাগ করে সি আউটে লেখো, সি আউট গুণন মাইনাস পাই বাই 4 d1 স্কয়ার মাইনাস পাই বাই 16 d2 স্কয়ার। এই সি আউট যদি দেই, তাহলে আমি যখন এখানে লিখলাম আর সমান সমান সেট, এই পর্যন্ত দেখার সাথে সাথেই কিন্তু সে এই ভ্যালুটা দিবে। বুঝছো? এভাবেও আমি করতে পারি, এভাবেও সম্ভব, এই ভয়েড দিয়েও সম্ভব। এবার বলো, তখন আর আমাকে এই নতুন করে ভেরিয়েবল নেওয়া বা হচ্ছে এই ভেরিয়েবলটাকে আবার ডিফাইন করে আবার 3টা লাইন আমার সেভ হয়ে যাবে। ঠিক আছে? সাধারণত আমরা এরকম সেট গেট এগুলা কেন রাখি? এই সেট গেট গুলো রাখি যাতে করে আমরা ট্র্যাক করতে পারি আসলে কাকে আমরা সেট করাচ্ছিলাম, কত ভ্যালু সেট করাচ্ছিলাম, কোন ফাংশনটাতে ডাকছিলাম। যেমন ধরো তুমি এই জায়গায় শুধু তো তুমি একটা তৈরি করবো না, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করছি। আমি যদি মনে করি এরকম 10টা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে চাই, তাহলে তো আমি এখানে ভ্যালু গুলা বারবার দেখাবো না, বা বারবার ভ্যালুর জন্য আউটপুট দেখাবো না। এই জন্য আমি একটা আউটপুট তৈরি রাখি, ভয়েড আউটপুট, এটা শুধু আউটপুটই শো করাবে। তো সেক্ষেত্রে কি হবে, যে ধরনেরই তুমি অবজেক্ট তৈরি করো, ছোট বড় মাঝারি যত ধরনই করো, এক আউটপুট দিয়ে বারবার তুমি আউটপুট শো করাতে পারো। এই সুবিধাগুলো পাওয়া যায় যদি আমরা বিভিন্ন ভাবে ব্লক ব্লক করে তৈরি করে রাখি। তাহলে একটা সেট, তাহলে গেট একটা সবারই, সেটে তুমি শুধু সেট করবা, গেট দিয়ে শুধু তুমি আউটপুট দেবে, সবগুলো আউটপুট একটা গেট দিয়ে দেবে। তখন আমার সবগুলো বারবার সি আউট সি আউট সি আউট দেওয়া লাগবে, কিন্তু কাজ হবে। এটা ডিপেন্ড করে যে তোমার হচ্ছে প্রোগ্রামার কতটা ধরো এক্সপার্ট, সে কত সহজে, কত সিম্পলিফাইড ওয়েতে অপটিমালি সে কোডটা করে অল্প লাইনে শেষ করে আউটপুট দেখাইতে পারে, তার উপরে ডিপেন্ড করে কতটা গোছানো আর কি। আর কোনো কোশ্চেন? আচ্ছা, যদি এখন আজকে দেখলাম খুব বেশি স্টুডেন্ট জয়েন করেনি, মাত্র 60 জনের মতো দেখলাম তোমার আছে, 59 জন। আর কোনো কোশ্চেন কি আছে তোমাদের ছাড়া? স্যার একটা লাস্ট কোশ্চেন ছিল স্যার, আমাদের হ্যাঁ, তো প্রণব স্যার পড়াইছে মেমোরি অ্যান্ড স্টোরেজ ডিভাইসেস, ওখান থেকে কি স্যার মানে শিওর প্রশ্ন আসবে এরকম বলা যায়? মেমোরি স্টোরেজ থিওরি কোশ্চেন, বুঝছো? থিওরি কোশ্চেন ছোট ছোট। ঠিক আছে? স্ট্যাক ওভারফ্লো এগুলো পড়েছে? না স্যার এগুলো আচ্ছা, সমস্যা নেই। অ্যালগরিদম আছে, ছোট ছোট কোশ্চেন। অ্যালগরিদম কি, অ্যালগরিদম হয় তৈরি করা যায়। আর স্যার অপারেটর পড়াইছিল স্যার, হ্যাঁ, যেমন ছোট ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এরকম Decrement, yes, অপারেটর yes. গুলা পড়াইছে। হ্যাঁ, এগুলো আমরা প্রোগ্রামে দেখতে পাবো, প্রোগ্রামে আমাদের আসবে কোড দেওয়া আছে ইনক্রিমেন্ট সহ। দেখবা যে তোমাদের আগে কত বছর ছিল কিনা, অথবা ব্যাকলগে কোশ্চেনে দেখবা ইনক্রিমেন্টের মনে হয় একটা কোড আসছিল, ওটা আউটপুট বের করতে বলছে ইনক্রিমেন্টের। এই কোশ্চেনগুলো থাকেই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের। আচ্ছা, আর কিছু? যদি আর কিছু না থাকে, আরো কারো কোশ্চেন, লাবিব আছো নাকি? সৈয়দ লাবিব? ইয়েস স্যার। তাহলে কি আমরা শেষ করবো আজকে? জি স্যার, আমার মনে হয়। আর কোনো আর কোশ্চেন যদি আছে? কোনো প্রবলেম, হ্যাঁ, আর আমাকে যদি সামনে প্রবলেম অ্যারাইজ হয় স্যার, তাহলে তো পারবেন আর একটা ক্লাস নিতে। হ্যাঁ হ্যাঁ, তো মেসেজ করবো, কোনো সমস্যা নেই। জি স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে হ্যাপি নিউ ইয়ার সবার জন্য। জি স্যার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।